আপনি কি জানেন যে ক্রিকেট কোচ বব উলমারকে একটি টুর্নামেন্ট চলাকালীন তার হোটেল কক্ষে হত্যা করা হয়েছিল এবং শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর একটি সন্ত্রাসী হামলার ফলে ৮ জন নিহত হয়েছিল? এই সব কিছু ঘটেছিল এমন একটি খেলাকে কেন্দ্র করে যা লক্ষাধিক মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে। ক্রিকেটের কালো অধ্যায় এবং কেলেঙ্কারির অনেক ঘটনা রয়েছে। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপে বব উলমার পাকিস্তান ক্রিকেট দলের কোচ থাকাকালীন সময় ক্রিকেটের সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটে। বব উলমারকে তার কিংস্টন জ্যামাইকা হোটেল রুমে অসাড় অবস্থায় পাওয়া যায়। শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন না পাওয়ায় প্রাথমিক তদন্ত রিপোর্টে এটাকে হার্ট অ্যাটাক বলে ধরে নেওয়া হয়। তবে এমন অকাল মৃত্যু মানুষের মনে নানা রহস্যের জাল বুনতে শুরু করে। সে যাই হোক, খুব দ্রুতই হোটেল রুম থেকে উলমারের মৃতদেহ স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে অ্যারিস শায়া নামে একজন প্যাথোলজিস্ট উলমারের শরীর পরীক্ষা করেন এবং তিনি জানান যে উলমার হার্ট অ্যাটাকে মারা যাননি। এবং আরও সুনির্দিষ্টভাবে শায়া দাবি করেন যে উলমারের প্রাণনাশ শ্বাসরোধের ফলে হয়েছে। তার এই মন্তব্য পুরো ক্রিকেট বিশ্বকে নাড়া দেয় এবং তখন এটি ক্রিকেটের ম্যাচগুলোকে ছাপিয়ে বিশ্বকাপের মূল আলোচনায় পরিণত হয়। উলমারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে একটি তদন্ত হয়েছিল, যেখানে ১১ জনের একটি তদন্ত দল তাদের তদন্ত রিপোর্টে উল্লেখ করেন উলমারের সাথে আসলে কি ঘটেছে তা বোঝার জন্য যথেষ্ট প্রমাণ নেই। আর এটি ছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রহস্যজনক ও দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি। তবে এখানেই শেষ নয়, পরবর্তীতেও ক্রিকেটে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরের রাস্তায় ঘটে যায় ক্রিকেট ইতিহাসের আরও একটি উল্লেখযোগ্য ট্র্যাজেডি। শ্রীলঙ্কা ক্রিকেট দল গাদ্দাফি স্টেডিয়ামে একটি ম্যাচ খেলতে টিম বাসে করে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে সন্ত্রাসীরা বাসে হামলা চালিয়ে খেলোয়াড়দের ক্ষতি করার চেষ্টা করে। তাদের মধ্যে ৫ জন ছোটখাটো আঘাত পেলেও সামগ্রিকভাবে তারা অক্ষত থেকে সেবারের মতো রক্ষা পেয়েছিলেন। কিন্তু তারা অক্ষত থাকলেও এ হামলায় ৮ জনের প্রাণহানি হয়। তাদের মধ্যে ৬ জন নিরাপত্তা কর্মী এবং ২ জন সাধারণ নাগরিক ছিল। এটি ছিল ক্রিকেট ইতিহাসের জন্য একটি কলঙ্ক। লাহোরে সেদিনের ম্যাচটি বাতিল করা হয়েছিল এবং এই হামলার পর সেই পুরো সফরে এই খেলোয়াড়দের জন্য ম্যাচ খেলতে ভ্রমণ করা ছিল খুবই বিপজ্জনক। যদিও শ্রীলঙ্কা দল সেদিন স্টেডিয়ামে পৌঁছতে পারেনি, হামলার পর তারা নিজেরাই আর স্টেডিয়ামে যাওয়ার ঝুঁকি নেয়নি। পরবর্তীতে তাদের দ্রুত ঘটনাস্থল থেকে স্থানান্তর করা হয়েছিল। তাদেরকে স্টেডিয়ামের কাছে একটি এয়ারবেসে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তারা আকাশপথে দ্রুত শ্রীলঙ্কায় ফিরে যায়। যদিও এর আগে ক্রিকেট বিশ্বে সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে, তবে যারা পেরিফেরাল ছিল তারা এই ঘটনাটি প্রথমবারের মতো চিহ্নিত করে যে প্রকৃতপক্ষে খেলোয়াড়রাই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল এবং এটি অবশ্যই ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছে। এবং এটি ১৯৭২ সালের পর এই ধরনের প্রথম আক্রমণ ছিল। মিউনিক অলিম্পিকেও একটি আন্তর্জাতিক দলে ফিলিস্তিনি সন্ত্রাসীরা ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করে। বছরের পর বছর ধরে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং ক্রিকেটের অসংখ্য উদাহরণ রয়েছে। তবে সম্ভবত সবচেয়ে কুখ্যাত ঘটনাটি ঘটে ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকান দলের অধিনায়ক হ্যান্সি ক্রনিয়েকে মার্চ মাসে ভারতের সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিংয়ের জন্য ভারতীয় পুলিশ অভিযুক্ত করেছিল। সেই বছরের প্রথমে ক্রনিয়ে তার উপর আনা অভিযোগের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ক্রনিয়ে এটিও দাবি করেছিলেন যে তিনি কোনো ভুলই করেননি, কিন্তু প্রমাণ জমা হতে শুরু করলে এটা স্পষ্ট হয়ে গেল যে সে এটা করেছে। অবশ্য তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক আলী বকরের কাছে তার অপরাধ স্বীকার করেন। এমনকি তার প্রাক্তন সতীর্থরাও স্বীকার করতে শুরু করেছিলেন যে ক্রনিয়ে অনেকবার ম্যাচ পাতানোর বিনিময়ে তাদের প্রচুর পরিমাণে নগদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মজার ব্যাপার হলো, ক্রনিয়ে নিজের পিঠ বাঁচাতে ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে কিছু দোষ দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্রনিয়ে জানায় আজহারউদ্দিনই সেই ব্যক্তি যে বুকির সাথে তার পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে সেই বুকি তাকে ম্যাচটি ফিক্স করতে বলেছিলেন। যদিও তার এসব কথা কেউ তখন বিশ্বাস করেনি, কেউ মেনে নিতে চায় না যে সে নির্দোষ। পরবর্তীতে এটি নিয়ে আরও বিস্তর তদন্ত পরিচালিত হয়। এইসব তদন্তের প্রতিবেদনে উঠে আসতে শুরু করে আসল সত্য। তদন্তে মোহাম্মদ আজহারউদ্দিনও ম্যাচ ফিক্সিংয়ে অংশ নিয়েছেন বলে জানা যায়। একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে।
আজহারউদ্দিন এবং ক্রনিয়ে উভয়কেই পরবর্তীকালে খেলাধুলা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। গল্পটির একটি উদ্ভট মোড় নেয় 2 বছর পরে, যখন ক্রনিয়ে একটি বিমান দুর্ঘটনায় মারা যায়। গুজব ছিল যে সম্ভবত দুর্ঘটনাটি তার পাপের ফল ছিল। আবার অনেকে এটিকে দুর্ঘটনা মানতেও নারাজ। তাদের মতে ক্রনিয়েকে মূলত তার অপকর্মের জন্য হত্যা হতে হয়েছে। এসব গুঞ্জন থেকে কোনো ফলাফল না আসলেও ক্রনিয়ের অপরাধ খেলাধুলার জন্য একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে। ম্যাচ ফিক্সিংই একমাত্র অন্তর্দৃষ্টি বা ফিক্সিং নয় যা ক্রিকেটে ঘটতে পারে। স্পট ফিক্সিংয়ের ঘটনাও অহরহ ঘটছে। স্পট ফিক্সিংয়ের অর্থ হল ম্যাচের নির্দিষ্ট কিছু উপাদান ঠিক করা, অর্থাৎ ম্যাচের চূড়ান্ত ফলাফল কী হবে তা ঠিক না করেই বাজি ধরা যায় এখানে, যেখানে একটা সেশনের বাজি ধরা হয়। ধরা যাক 10 ওভারের এই সেশনে 40 থেকে 50 রান উঠবে। এক্ষেত্রে এমন বাজির পক্ষে বিপক্ষে অবস্থান নেয় বাজিকররা। এক্ষেত্রে ফিক্স করা ব্যাটসম্যান বোলার যদি ক্রিজে থাকেন তাহলেই তাদের ব্যবসার রমরমা। স্পট ফিক্সিংয়ের সবচেয়ে কুখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি 2013 সালে এসেছিল, যখন রাজস্থান রয়্যালসের 3 জন খেলোয়াড়কে ভারতের দিল্লিতে পুলিশ গ্রেপ্তার করে। অনেক সময় বাজি ধরা হয় সেশনের শেষ ওভারের ঘটনা দিয়ে। বলা হয় শেষ ওভারে 1-2 রানের বেশি উঠবে না, এমনকি ম্যাডেন হবে। সাধারণত যে কোনো ব্রেকের আগে কিংবা পরের ওভারে ব্যাটসম্যানরা খুব বেশি ঝুঁকি নেন না, ফলে তখন রানও ওঠে না খুব বেশি। সুতরাং এক্ষেত্রে ধরা পড়ার সুযোগও খুবই কম। শ্রীশান্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত শেভন এই 3 জনের বিরুদ্ধে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। শ্রীশান্ত IPL-এ কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে পরিকল্পিতভাবে 14 রান দেয়। 16 মে 2013 তারিখে বাজিকরদের থেকে টাকা গ্রহণ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু 1 মাস পর তিনি জামিনে মুক্তি পান। বাকি 2 জন অজিত চান্ডিলা ও অঙ্কিত শেভনের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তবে এই 3 জন ধরা পড়লেও স্পট ফিক্সিং থেমে থাকেনি। তৎকালীন সময়ে একই ধরনের বাজিতে জড়িত সন্দেহে মুম্বাইতে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফিক্সিংয়ে জড়িত এতজনকে একত্রে গ্রেপ্তারের ফলে ক্রিকেট বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ করা হয় যে তারা সবাই অনেক বড় একটি সংগঠিত অপরাধের নেতৃত্বে চলা ব্যাটিং চক্রের সঙ্গে জড়িত। মজার ব্যাপার হলো শ্রীশান্ত, চান্ডিলা এবং শেভন পাটিয়ালা কোর্টের বিচারে নির্দোষ সাব্যস্ত হলেও খেলাধুলা থেকে তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। যদিও সাম্প্রতিক বছরগুলিতে সুপ্রিম কোর্ট তাদের উপর আনা নিষেধাজ্ঞা তুলে নিলে এটি সংশোধন করা হয়। স্পট ফিক্সিংয়ের জন্য ভারত একমাত্র সংবেদনশীল দেশ নয়, কারণ 2010 সালের 3 পাকিস্তানি খেলোয়াড় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। স্পষ্টতই তারা উদ্দেশ্যমূলকভাবে মাঠের ম্যাচ পাতানোর জন্য এক বুকির থেকে ঘুষ নিয়েছিলেন। 5 সপ্তাহের আলোচনার পর এই 3 জনকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। এই 3 খেলোয়াড়ের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু হয় যখন মামলাটি ইংল্যান্ডের ফৌজদারি আদালতে স্থানান্তরিত করা হয়েছিল। সালমান বাট 2 বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। মোহাম্মদ আসিফ 1 বছর এবং মোহাম্মদ আমির 6 মাস জেলে ছিলেন। কখনো কখনো কেবল আবল তাবল কিছু বলাটাই কেলেঙ্কারির কারণ হতে পারে। গ্লেন ম্যাকগ্রা এবং রামনারেশ সারওয়ানের ক্ষেত্রে সেটিই ঘটেছিল। 2003 সালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের 4র্থ দিনে দুজনে খেলেছিলেন। অ্যান্টিগায় খেলা চলাকালীন দুজনের মধ্যে মতানৈক্য হয় এবং বিষয়গুলো কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে তারা একে অপরের উদ্দেশ্যে স্লেজিং করতে থাকেন। সম্ভবত এটি শেষ হয়ে যেত যদি ম্যাকগ্রা সারওয়ানের ব্যক্তিগত জীবনকে এর মধ্যে নিয়ে আসা দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত না নিতেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ম্যাকগ্রা এমন একটি মন্তব্য করে বসেন যা সারওয়ানের প্রেমের জীবনের প্রতি ইঙ্গিত করে। সারওয়ানের তার সতীর্থ ব্রায়ান লারার স্ত্রীর সাথে সম্পর্ক থাকার বিষয়ে অবমাননাকর মন্তব্য করেন। জবাবে সারওয়ান আরও বাজে মন্তব্য করে বসেন। এখন এ ধরনের আবল তাবল কিছু বলাটা বিশ্বের সবচেয়ে খারাপ জিনিস নয়, খেলাধুলায়ও তা উল্লেখযোগ্য নয়।
কিছু কেলেঙ্কারি একটু বেশি উদ্বেগের কারণ, যার মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ানোর ওষুধ খাওয়ার অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্নের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। 2003 সালের বিশ্বকাপ চলাকালীন শেন ওয়ার্নের ডোপ টেস্ট করা হয়, রিপোর্ট পজিটিভ আসে এবং তৎক্ষণাৎ তাকে ব্যান করা হয়। শেন ওয়ার্ন পরিস্থিতি ঘোরানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি কাঁধের অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধারের জন্য এই ড্রাগসটি গ্রহণ করেছেন। তিনি বলেছিলেন যে অস্ত্রোপচারের পরে তিনি ওজন বৃদ্ধি এবং তরল তৈরির সমস্যায় ভুগছিলেন এবং তিনি কেবল তার শারীরিক চেহারা উন্নত করার লক্ষ্যেই এটি গ্রহণ করেন। সেবার তাকে বিশ্বকাপ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বাধ্য করা হয় এবং খেলা থেকেও 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আচ্ছা, এতক্ষণ যেহেতু আমরা ক্রিকেটের সবচেয়ে খারাপ কিছু মুহূর্ত এবং কেলেঙ্কারি সম্পর্কে জেনেছি, আসুন আমরা এটাও মনে করার চেষ্টা করি যে বেশিরভাগ সময় এটি একটি দুর্দান্ত এবং মজাদার খেলা যা সারা বিশ্বের লোকেরা পছন্দ করে। আমিও তাদের মধ্যে একজন। আপনি আমার সাথে আছেন তো? ক্রিকেটের এই অন্ধকার দিকগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো মজার বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।